সবাইকে ডিজাইন বি আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অবিদাস আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমরা একটি শহরের ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। একটি শহরের ডেভেলপমেন্ট বা একটা এরিয়ার ডেভেলপমেন্ট এটা সম্পূর্ণভাবে আর্কিটেকচারের উপর নির্ভর করে এবং আর্কিটেক্টের উপর নির্ভর করে। আর্কিটেক্টরাই আর্কিটেকচার তৈরি করে, সেই আর্কিটেকচারের উপরে একটা সমাজ ব্যবস্থা, একটা এরিয়ার ডেভেলপমেন্ট পুরোপুরি এটা নির্ভর করে। তো এটি আসলে কীভাবে একজন আর্কিটেক্ট বা একজন আর্কিটেক্টের তৈরিকৃত আর্কিটেকচারের উপর নির্ভর করে, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি আপনারা খুব সহজে বিষয়টা বুঝতে পারবেন। তো ধরুন একটা এরিয়ার ডেভেলপমেন্টের জন্য অবশ্যই রাস্তা দরকার। তো রাস্তার আপনি ডেভেলপমেন্ট করলে ওকে, ভালো কথা। রাস্তার ডেভেলপমেন্ট করার পরে আপনি রাস্তার পাশে ফুটপাথ দিলে, আমাদের বাংলাদেশে ফুটপাথ কত ফিট সাধারণত হয়? সাধারণত 5 ফিটের একটা ফুটপাথ হয়। রাস্তার আছে ঠিক আছে, কিন্তু রাস্তার পাশে 5 ফিটের একটা ফুটপাথ। তো একটা মানুষ আর একটা মানুষ যদি চলাফেরার পরে, একটা মানুষ যদি এইভাবেও একটা দাঁড়ায়, এই মানুষের প্রায় একটা মানুষের 3 ফিটের মতো জায়গা লাগে। তো 3 ফিট বা 3 ফিটের জায়গায় যদি না থেকে 6 ফিট না হয়, ফুটপাথটি হলো 5 ফিটের। তো 5 ফিট হলে হবে কি, একটা মানুষ এই দিক থেকে যাচ্ছে, একটা মানুষ ওই দিক থেকে আসতেছে, তাহলে যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা যে কোনো টোকাটকি হোক বা সংঘর্ষ হোক, একটা কিন্তু এই ধরনের বিষয়গুলো একটা উপস্থিত হবে। তো আপনাদের এটি সহজে গল্পের মাধ্যমে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি, কেন একটা আর্কিটেকচার এবং আর্কিটেক্ট একটা এরিয়া ডেভেলপমেন্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আপনি সকালবেলা খুব সুন্দর একটা ঘুম দিয়ে খুব মন মেজাজ নিয়ে ঘুম থেকে উঠলে, আপনি সকালে ব্যায়াম টাইম করলেন, নাস্তা করলে, ঠিক আছে। এরপরে আপনি আপনার কর্মস্থলে যাওয়ার জন্য আপনি বাসা থেকে বের হলেন। তো বাসা থেকে বের হওয়ার পথে আপনি পথমধ্যে ফুটপাথ দিয়ে আপনি আপনার কর্মস্থলে যাচ্ছে। আপনি চিন্তা করতে করতে আছেন যে আমার কর্মস্থলে যেয়ে আমার এই কাজগুলো করতে হবে। আপনার মাথার ভেতরে কিন্তু একটা চিন্তা ভাবনা আছে যে আমার এই জিনিস কাজটা করতে হবে এবং এর পরবর্তীতে হয়তো বাজারপাতি কিছু আছে, এগুলো কেনাকাটা করতে হবে। এই জিনিসগুলো আপনার মাথায় কিন্তু সবসময় থাকবে। যে কোনো একটা কাজের যাওয়ার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে পরিকল্পনাটা কিন্তু অনেক মুখ্য একটা বিষয়। পরিকল্পনা অনেক সময় লাগতে পারে, যেমন ফিজিবিলিটি স্টাডির জন্য অনেক সময় লাগতে পারে। সেরকম একটা কাজ যখন আপনি করবেন, সেই কাজের ক্ষেত্রে আপনার পরিকল্পনাটা অনেক সময় লাগবে। পরিকল্পনা করার পরে আপনি কিন্তু সহজেই কিন্তু আপনার কোনো শর্টকাট টেকনিক পেয়ে যেতে পারেন, কোনো লং টার্ম টেকনিক পেতে পারেন। তো এগুলো কিন্তু লং টার্ম, শর্ট টার্ম টেকনিক আপনি কোনটি অ্যাপ্লাই করবেন, সেটা কিন্তু আপনার পরিকল্পনার একটা অংশ, যেটা আপনার মাথার মধ্যে আপনি সবসময় কিন্তু এই চিন্তাটা থাকবে। তো যেটা বলছিলাম যে একটা মানুষ ঘুম থেকে উঠলো খুব সুন্দর মেজাজে, পরবর্তীতে সে বাসা থেকে বের হলো, সে কর্মস্থলে যাবে। তো কর্মস্থলে সে ফুটপাথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে আমাদের দেশে তো 5 ফিটের ফুটপাথ চওড়া হয়। তো একটা মানুষ এদিকে যাচ্ছে, একটা মানুষ এদিকে আসতেছে। তো যাওয়া আসার পথে কী হবে, তারা একটা টোকাটকি বা একটা তার স্বাস্থ্য ভালো যে কোনো কারণে ধাক্কা খেল। তো ওখানে কিন্তু তার একটা সাইকোলজিক্যাল একটা ডিসঅর্ডার শুরু হয়ে গেল। সে কিন্তু একটা বিরক্তি মনোভাব শুরু হয়ে গেল। আবার সে চিন্তা করতে করতে আছে আমার এই কাজগুলো করতে হবে। সেই কাজগুলো চিন্তা করতে করতে যেতে যেতে ফুটপাতে, আমাদের দেশে ফুটপাত যেটি হয় সাধারণত বিভিন্ন ভাঙাচোরা ফুটপাত বা গর্ত থাকে, বা বিভিন্ন দেখা যায় দোকানপাটের যে বিভিন্ন জিনিসগুলো, সেগুলো ফুটপাতের ভিতরে রেখে দিচ্ছে। তো সে আবার যাইতে যেতে কোনো কারণে সে এটা খাদের মধ্যে পড়ে গেল, অথবা যে কোনো একটা সে গর্তের মধ্যে পাটা পড়ে যায়, পা মুচকে গেল। তাহলে সে কিন্তু একটা তার সুস্থ মস্তিষ্কে সে যাচ্ছিল একটা কর্মস্থলে, সে কিন্তু সুস্থ মস্তিষ্কটা বিকৃত হয়ে গেল। বিকৃত হয়ে যায় সে কিন্তু সে একটা বিরক্তি মনোভাব নিয়ে এবং সাথে সাথে একটা আহত হয়ে সে কিন্তু তার কাজটি করতে পারলো না। তার শেষ পর্যন্ত তাকে হয়তো হসপিটালে যেয়ে চিকিৎসা নিতে হলো। তো এরকম আমাদের বগুড়া শহরে যে ধাক্কাধাক্কি পার্টির উদ্ভব হয়েছে, তারা নিয়মিত একটা মানুষকে ধাক্কা দেয়। এটা আসলে কি কারণে দেয়া আমার জানা নাই। তো এই ধরনের ধাক্কাধাক্কি করার ফলে কি হচ্ছে, সে যে মানুষটা তার কর্মস্থলে যে কাজ করতো, একটা আর্থিক একটা অর্থনৈতিক গতি চলতো, একটা অর্থনৈতিক একটা চাকা করতো, তার নিজের পরিবারের হয়তো অর্থনীতি করতো,
এবং সামগ্রিকভাবে আপনি যদি এভাবে চিন্তা করেন, একটা মানুষের এই কর্মঘণ্টাটা নষ্ট হলো এবং পরবর্তীতে সে অন্য কোনো আরও অন্যান্য মানুষের এইভাবে কর্মঘণ্টা নষ্ট হতে থাকলো। তা আপনি যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, শুধু একটা মানুষের কথা না চিন্তা করেন, এরকম সমগ্র দেশের যে 18 কোটি 20 কোটি মানুষ আছে, সে 20 কোটি মানুষের কর্মঘণ্টা আস্তে আস্তে এভাবে স্লো হতে থাকলো বা কর্মঘণ্টা নষ্ট হতে থাকলো। সেটা গাড়ি ঘোড়া যাইতে হোক, জ্যামে পড়ে হোক, ফুটপাথ দিয়ে হাত পেয়ে হোক, যে কোনো পদ্ধতিতে হোক তার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তার মানে তার কর্মঘণ্টা নষ্ট হওয়া মানে দেশের কর্মঘণ্টা নষ্ট হওয়া। একটা দেশের কর্মঘণ্টা নষ্ট হওয়া মানে সেটার ডিফেক্টটা জিডিপিতে পড়ে। তো সেই জিডিপিটা কিন্তু আস্তে আস্তে লো হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে সে হয়তো বাসায় আসলো, বাসায় এসে কি হলো, তার বাসায় আশেপাশে সে যে বাসাটা ভাড়া নিয়ে থাকে বা যে বাসায় সে হয়তো নিজে করেছে, সে বাসার কোনো আশেপাশে কোনো সেটব্যাক জায়গা ছেড়ে নেয়। ফলশ্রুতিতে কী হয়েছে, দেখা গেল যে তার পাশে বাড়িতে কোনো আলো বাতাস দিচ্ছে না। নিয়মিত যে পাশে বাসা থাকছে, পাশে বাসা থেকে আওয়াজ, চিৎকার, চেঁচামেচি, হইচই, এই জিনিসগুলো লেগে আছে এবং সে নিয়মিত সে জিনিসটাকে বিরক্তি ফিল করছে। সে বাইরেও বিরক্তি ফিল করছে, বাসায় এসেও বিরক্তি ফিল করছে। এবং তার পরিবারের সদস্যের সাথে যখন কথা বলতে যাবে, পরিবারের সদস্যদের সাথে কথা বলতে গিয়েও হয়তো দেখা যাচ্ছে সে হয়তো একটু জোরে কথা বলছে বা কথাগুলো তার ভয়েসটাই হয়তো তার স্বাভাবিক এইভাবে জোরে জোরে কথা বলা। তো সেই জোরে কথা বলা সেটা হয়তো আশেপাশের মানুষ শুনতে পাচ্ছে, কারণ সে বাসা তৈরি করার সময় কোনো সেটব্যাক জায়গা ছাড়ে না। ফলশ্রুতিতে তার কথাবার্তাগুলো আশেপাশের মানুষ আড়ি পেতে শুনতে পাচ্ছে। তো ফলশ্রুতিতে হচ্ছে কি, তার কিন্তু রাতের ঘুম বিঘ্ন হচ্ছে এবং রাতে যদি সে ভালোভাবে ঘুমায়, দেখা যাচ্ছে যে তার রাতে কোনোভাবে তার বাসাতে চুরি হয়ে গেছে। বাইরের দেশে কিন্তু এই চুরির কালচারটা না। বাইরের দেশে মানুষে কিন্তু তার বাসাবাড়ি আশেপাশে বাউন্ডারি ওয়ালও দিতে হয় না। আপনি বাইরের দেশে বাসাবাড়িগুলো দেখবেন, সে একটা গাছ দিয়ে চোপের মতো ল্যান্ডস্কেপিং করে একটা ব্যারিকেডের মতো দেওয়ার ব্যবস্থা হয়। এটা যে নিরেট একটা আপনার যে হচ্ছে আপনার বাউন্ডারি ওয়াল দিতে হবে, এই ধরনের বিষয় কিন্তু দেশের বাইরে না। তাহলে দেশের বাইরে যখন এই বিষয় নাই, একটা কালচারে বা একটা দেশে এই ধরনের কালচারগুলো তৈরি হয়েছে, সবসময় ইনসিকিউর ফিল করছে, সবসময় আপনার অনিয়মের মধ্যে এটাই নিয়ম হয়ে যাচ্ছে, তখন কিন্তু আস্তে আস্তে দেশের অর্থনীতির উপরে এই প্রভাব পুরো পড়ে। আপনারা এখন একটি স্ক্রিনে দেখুন, এই এরিয়ার স্কাইলাইনটা দেখুন, এই এরিয়ার হরিজন্টাল স্কাইলাইন। এই এরিয়াতে কিন্তু কখনো ডেভেলপ হয় না, হাই রাইজ বিল্ডিং কিন্তু কখনো এই এরিয়াতে হবে না। তো এই এরিয়াতে যে মানুষগুলো থাকবে সবসময় লো রাইজ বিল্ডিংয়ে থাকবে, আলো বাতাস ঠিকভাবে ঘরের ভিতরে বা বাসার ভিতরে ঢুকবে না। তখন তাদের কি হবে, তাদের তখন মন মানসিকতা সবসময় বিষণ্ণ থাকবে, সবসময় কাজে তারা যে কাজ করতে চাইবে সেই কাজ ঠিকভাবে হবে না। একজন আরেকজনের সাথে সবসময় গোসিপিংয়ে ব্যস্ত থাকবে, একজন আরেকজনের সাথে সবসময় কুৎসার আপনাতে ব্যস্ত থাকবে, একজন আরেকজনের সাথে সবসময় মারামারি, হিংসা, বিদ্বেষ, এই ধরনের সোসাইটি বা এই ধরনের কালচারটা এই এরিয়াতে গড়ে উঠবে। তো একটা দেশের বা একটা এরিয়ার পুরো ডেভেলপমেন্টটা, পুরো হচ্ছে সোসাইটির কালচারটা, পুরো সোসাইটির অর্থনীতিটা নির্ভর করে আর্কিটেকচারের উপর। এবং আর্কিটেকচার সঠিকভাবে আকরণিক অনুযায়ী, সঠিকভাবে ফিজিবিলিটি অ্যানালিসিস অনুযায়ী যদি একটা এরিয়ার ডেভেলপ হয়, একটা এরিয়াতে কতটুকু এরিয়ার জন্য একটা ভার্সিটি দরকার, কতটুকু এরিয়ার জন্য একটা বিমানবন্দর দরকার, কতটুকু এরিয়ার জন্য একটা হসপিটাল দরকার, এ ধরনের অ্যামিনিটিস, বিভিন্ন সার্ভিস যে পয়েন্টগুলো আছে, সে পয়েন্টগুলো কোন লোকেশনে হচ্ছে, এই লোকেশনটাতে তো অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা এরিয়াতে, আমি যেহেতু বগুড়ায় থাকি, বগুড়ার বাসিন্দা, তো বগুড়াতেই সামনে সিটি কর্পোরেশন হবে, এখানে একটা হচ্ছে ভার্সিটি হবে, তারপরে এখানে একটি বিমানবন্দর হবে। তো ভার্সিটিতে কোন লোকেশনে হচ্ছে, এই লোকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই লোকেশনটা যদি ঠিকভাবে না হয়, পরবর্তীতে এখানে অর্থনীতি ডিক্লাইন করা এবং অর্থনীতি রাইজিং করা পুরোপুরি এই লোকেশনের উপর নির্ভর করবে। কেন এই লোকেশনের উপর নির্ভর করবে আপনাদের একটু বিস্তারিত বলি। ধরুন এই বগুড়া শহরে কিন্তু আপনার 3টা শপিং মল আছে,
একটা হচ্ছে রানা প্লাজা, একটা হচ্ছে পুলিশ প্লাজা, ওইদিকে গেদে আপনার আর একটা জামিন শপিং কমপ্লেক্স। তো এই তিনটা মোটামুটি একটা শপিং কমপ্লেক্সের মতো। আপনি যদি চিন্তা করে দেখবেন যে এই পুলিশ প্লাজা এবং রানা প্লাজা খুব কিন্তু ভালো, মোটামুটি একটা নোট পয়েন্টে হওয়ার কারণে, লোকেশনটা নোট পয়েন্টে হওয়ার কারণে, শহরের নোট পয়েন্টে। তো এই দুইটা মানে শপিং মল কিন্তু মোটামুটি বেশ ভালো চলে। এদিকে যে আপনার জামি শপিং কমপ্লেক্স আছে, এটা কিন্তু এই দুটার আগেও তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু লোকেশন ব্যাকওয়ার্ড হওয়ার কারণে এটা কিন্তু এই শপিং মলটা চলে না খুব একটা। দেখা যায় যে এখানে শপিংয়ে করতে মানুষ একটু কম আগ্রহীও। তো সেরকম একটা ভার্সিটি তো কোন লোকেশনে করা হচ্ছে, কোন এরিয়াতে, সেই এরিয়ায় কেন্দ্রিক করে কিন্তু যদি কখনো মনে করে যে কোনো মারামারির ঘটনা ঘটে, যদি রোড ব্লক হয়, তাহলে কিন্তু সেই এরিয়ার সেই সারাদিনের ডেভেলপমেন্টটা বা সারাদিনের অর্থনৈতিক চক্রটা সেটা কিন্তু কমে যাবে। তো এই জন্য একটা ভার্সিটির লোকেশনটা একটু দূরে হওয়ার দরকার, একটু শহর থেকে মোটামুটি দূরে পায়। তারপরে ধরুন বিমানবন্দরটাও যাতে শহরের একবারে হার্ট বা মাঝখানে না হয় সেটাও চিন্তা করা দরকার। এটা বিমানবন্দরটা একটু সাইনে হওয়া দরকার, কারণ বিমানবন্দরের আশেপাশে বিল্ডিংয়ের হাইটগুলো খুব বেশি উপরে উঠতে পারে না। তো এখানে সিভিল এভিয়েশনের একটা রেস্ট্রিকশন থাকে, হাইট রেস্ট্রিকশন থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আপনাদের চিন্তা করতে হবে যে একটা সিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কীভাবে আর্কিটেক্টদের নিয়োগ করবেন বা কীভাবে আর্কিটেক্টদের সহযোগিতা নেবেন। কারণ আর্কিটেক্টরা মাইক্রো ক্লাইমেট নিয়েও যেরকম চিন্তা করে এবং ম্যাক্রো ক্লাইমেট নিয়েও চিন্তা করে। তাদের কিন্তু আরবান ডিজাইন নিয়েও পড়াশোনা করতে হয়, তাদের আরবান স্কেল নিয়েও যেরকম চিন্তা করতে হয়, আবার ডিটেল একটা ডিটেলিং নিয়ে এসে অনেক চিন্তা ভাবনা করতে হয়। তো আমি আশা করি যে আর্কিটেক্টদের যদি আপনারা ইনভলভ করেন সিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা একটা এরিয়া ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রচুর পরিমাণে আপনার এটা হেল্প পাবে। কারণ একজন আর্কিটেক্ট যেমন ডিটেল নিয়েও চিন্তা করে, মাইক্রো ক্লাইমেট নিয়ে চিন্তা করে, মাইক্রো ক্লাইমেট নিয়ে চিন্তা করে, সোশিও ইকোনমিক নিয়ে চিন্তা করে। তো এরকম আরও বিস্তারিত বিষয়গুলো একটা আর্কিটেক্টের মাথায় থাকে। তো এই গল্পের মাধ্যমে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে একটা সিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আর্কিটেকচার এবং আর্কিটেক্ট কেন বেশি ইম্পর্টেন্ট। বাইরের দেশে মানুষ যখন বেড়াতে যায় তখন কিন্তু তারা বিভিন্ন বড় বড় যে স্ট্রাকচারগুলো আছে, যেমন কুয়ালালামপুরে যে আপনার হাইরাইজ বিল্ডিং আছে, এটার সামনে মানুষ ছবি তোলে। আপনার যদি দেশের বাইরে অন্য কোথাও যান, যেমন ইন্ডিয়াতে যদি যান, এখানে কিন্তু আগ্রাতে যে হচ্ছে তাজমহলটি আছে, তাজমহলের সামনে মানুষ ছবি তোলে। তারপরে আপনি যদি এই যে আমাদের দেশের সংসদ ভবন আছে, এটি একজন আর্কিটেক্টের তৈরি করা বিয়াকানে, এই স্ট্রাকচারটি দেখতেও মানুষ অনেক আগ্রহী হয়। তো বাইরের দেশে কিন্তু অনেক ধরনের এই স্ট্রাকচারগুলো আছে, অনেক ধরনের এই স্থাপনাগুলো আছে, এই আর্কিটেকচারগুলো আছে। এই আর্কিটেকচারগুলো কিন্তু মানুষ দেখতে চায়, ওটার সামনে মানুষ ছবি তুলতে চায়। বিভিন্ন ধরনের আপনি কোনো কালচারাল প্রোগ্রাম করবেন, কোনো একটা সভা সেমিনার করবেন, কোনো একটা সিম্পোজিয়াম করবেন, তো আপনার কিন্তু সেক্ষেত্রে কনভিকশন সেটটা হোক অথবা একটি মঞ্চ হোক বা একটি সিটি ডেভেলপমেন্ট বা মিউজিয়াম হোক, যে কোনো কিছু এরকম মাল্টিপারপাস হল হোক, এ ধরনের কিন্তু দরকার। এটাও কিন্তু আর্কিটেক্টের একটা অবদান। তো একটা আর্কিটেক্ট অনেক সুন্দরভাবে একটা সিটি ডেভেলপমেন্ট করতে পারে, যে জিনিসটা জন্য আর্কিটেক্টকে সবাই প্রাধান্য দেয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আর্কিটেক্ট এবং আর্কিটেকচার একটি শহরের ডেভেলপমেন্ট, একটি শহরের অর্থনৈতিক চালিকা শক্তি হতে পারে। কারণ একজন আর্কিটেক্ট আমরা কি করি সাধারণত 2D চলাফেরা করি রাস্তা দিয়ে, দেখবেন আপনি এক্স এবং ওয়াই এই বরাবরই কিন্তু আপনি চলাফেরা করবেন। একটা পাখি XYZ বরাবর চলাফেরা করে, সে কিন্তু মানে পায়ে হাঁটতে পারে আবার উঠতেও পারে। কিন্তু একজন আর্কিটেক্ট শুধু 2D না, 3D না, 4D, 5D, 6D, 7D, 8D, 9D, 10D, তারও করে ডি থাকবে, এগুলো নিয়ে সে চিন্তাভাবনা করতে পারে। প্রতিটা ডির বিভিন্ন কার্যকরিতা আছে, বিভিন্ন টাইম ম্যানেজমেন্ট, আরও অন্যান্য অনেক বিষয়গুলো আছে। সে জিনিসগুলো নিয়ে আর্কিটেক্টের অনেক চিন্তা ভাবনা করে একটা প্রজেক্ট করতে হয়। এজন্য আর্কিটেক্টদের ভ্যালুটাও বেশি থাকে।
তো একটা আর্কিটেকচারে যখন কেউ একজন আর্কিটেক্ট তৈরি করতে চায় একটা আর্কিটেকচার, তো ওখানে সে কালচার নিয়েও চিন্তা করে, বিজনেস নিয়েও চিন্তা করে, সায়েন্স নিয়েও চিন্তা করে। তো সামনের দিনে আমাদের কিন্তু অনেক চাকরি থাকবে না, যে কেউ স্বাভাবিক কঠিন চাকরি আছে এই চাকরিগুলো থাকবে না। তো এই চাকরি যখন না থাকবে তখন কিন্তু আর্কিটেকচার কিন্তু অবশ্যই থাকবে। মানে একটা বিল্ডিং বা আর্কিটেকচার যেটাই আপনি বলেন, বা একটা স্থাপনা, তো সেটা কিন্তু অবশ্যই থাকবে। এটা কিন্তু ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি, এটা কিন্তু কখনো মানে শেষ হবে না। তো এটার ভিতরে কিন্তু টেকনোলজি ইনভলভ হয়ে যাচ্ছে, যেমন স্মার্ট টেকনোলজি ইনভলভ হয়ে যাচ্ছে বিল্ডিং বা একটা স্ট্রাকচারের ভিতর। তারপরে আপনার হচ্ছে আরও এই ধরনের মেটাভার্স, এরপরে আপনার হচ্ছে ক্লাউড কম্পিউটারিং, এ ধরনের অনেক টেকনোলজি সামনে এগুলোর সাথে ইনক্লুডেড হবে। এবং সাথে সাথে আমরা 4th জেনারেশন, 5th জেনারেশন, এগুলোর যে একটা মানে রেভলিউশন আছে, এই রেভলিউশন আস্তে আস্তে আমরা মোকাবিলা করতে পারবো। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে একটা আর্কিটেক্ট কেন একটা বিল্ডিং ডেভেলপমেন্ট হোক বা এরিয়া ডেভেলপমেন্ট হোক বা সিটি ডেভেলপমেন্ট হোক, কেন বেশি জরুরি বা কেন বেশি প্রয়োজন। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।